হ্যালো ভাইয়ারা, আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়ে মূলত কাজ করব। এটা এত সহজ একটা টপিক যে টপিকটা তোমরা মোটামুটি ভাবে সেই ক্লাস 6 বা ক্লাস 7 থেকেই বলা যায় এই টপিকটা কিন্তু তোমরা পড়াশোনা করে আসছো। তো যেহেতু আমরা সেই ক্লাস 6 বা 7 থেকে এই টপিক নিয়ে পড়াশোনা করছি, আমার কাছে মনে হয় যে আমরা কম বেশি সবাই এই এক কথায় প্রকাশ এই টপিক আনসার করতে পারবো। তারপরেও যেহেতু আমরা শিক্ষক পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেকটা টপিকের প্রিভিয়াস কোশ্চেন্সের উপর ভিত্তি করে খুবই স্মার্ট কিছু কোশ্চেন্স বা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন তোমাদের দেখাচ্ছি, যেগুলো পরীক্ষা আসলেও আসতে পারে বা না আসলেও এই প্রশ্নগুলোর ধরন তোমাদের দেখাচ্ছি। এই জন্যই কিন্তু মূলত এই আয়োজন। তো আমি তোমাদেরকে একেবারে ক্লাসের শুরুতে যেটা বলবো, এক কথায় প্রকাশ, বিশেষ করে তোমাদের কাছে নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইটা আছে, এই ব্যাকরণ বই থেকে এক কথায় প্রকাশ যেখানে যা আছে খুঁটিনাটি খুবই সুন্দর করে পড়বা। এবং তারপর হচ্ছে অন্য কোনো বই যদি থাকে যেখানে এর থেকেও বেশি আছে, সেগুলো একটু ভালোভাবে দেখবা এবং এগুলো দেখে তারপরে কোশ্চেন্স প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে সুন্দর করে পরীক্ষার হলে চলে যাবা এবং দেখবা যে কোনো না কোনোভাবে তোমার কমন পড়ে গেছে। ঠিক আছে? তো চলো তাহলে এক কথায় প্রকাশের উপর ভিত্তি করে আমরা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু সলভ করি। দেখো, ঢাকা ভার্সিটি মূলত এটা কোয়ানিটারি প্রশ্ন, 2020-21 শিক্ষাবর্ষের প্রশ্নটা এসেছিল যে বিচার করে কাজ করে না যে, তাকে এক কথায় কি বলে। অর্থাৎ কোনো কিছু চিন্তা ভাবনা না করে, বিচার বিবেচনা না করে যে কাজ করে, তাকে এক কথায় কি বলে? বলো তো, তাকে এক কথায় কি বলে? আমরা মনে রাখবো তাকে বলা হয় হচ্ছে অবিমৃষ্যকারী। অর্থাৎ কোনো ভবিষ্যৎ বা কোনো বিচার বিশ্লেষণ না করে যে কাজ করে, তাকে মূলত বলা হয় হচ্ছে অবিমৃষ্যকারী। নৈয়ায়িক কাকে বলা হয়? দেখো, নৈয়ায়িক কাকে বলা হয়, প্রশ্নটা এইভাবে না এসে কিন্তু অন্যভাবে আসতো, যে সহজ করে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত বা যিনি ন্যায়শাস্ত্র জানেন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নৈয়ায়িক। আমার মনে হয় অনেকের কাছে এই শব্দটা একেবারে নতুন, তবে এটা নিয়ে ভাবার কিছু নেই, জাস্ট আমরা জানলাম, অ্যান্সার করতে পারবো। এই যে দেখো, এই প্রশ্নটা একটু আগে আমরা দেখে আসলাম, এই জন্য যাচ্ছি না। ক্রেঙ্কার কি বা ক্রেঙ্কার শব্দের অর্থ কি? এই যে দেখো, স্লাইডে দেখা যাচ্ছে যে অনেক প্রাণীর যে ডাক বা প্রাণীর যে আওয়াজ বা শব্দ, এগুলোকে আমরা বলি হচ্ছে মূলত দুঃখিত। তো বিভিন্ন প্রাণীর দেখো বিভিন্ন আওয়াজ আছে। তো আমরা আজকে প্রথমবারের মতো দেখলাম যে রাজহাঁসের যে ডাক, এই রাজহাঁসের ডাককে মূলত বলা হয় হচ্ছে ক্রেঙ্কার। তো পাশাপাশি অন্যান্য যে শব্দ দেখো, কুকুরের ডাককে বলে বুককন, অশ্বের ডাককে হেরেসা, হাতির ডাককে ব্রিংহিত, ময়ূরের ডাককে কেকা। তো দেখো, এটা কিন্তু আসলে আমার মনে হয় যে জানা উচিত, এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। যে কোনো প্রাণীর যে ডাক থেকে যে ভরণ পোষণ করে, এই বাক্যটির সংকুচিত রূপ। পরীক্ষায় কিন্তু এক কথায় প্রকাশ হিসেবে সরাসরি না এসে আসতে পারে বাক্য সংকোচন। আমরা মনে রাখবো যে এক কথায় প্রকাশ যা, বাক্য সংকোচন কিন্তু ঠিক তাই। অর্থাৎ একটা বড় বাক্যকে সংকুচিত করে কিভাবে লেখা যায়। যে ভরণ পোষণ করে, বাক্যটির সংকুচিত রূপ হচ্ছে ভর্তা। এখন তুমি হয়তো ভাবছো আলু ভর্তা, বেগুন ভর্তা বা মাছ ভর্তা বা যে কোনো কিছু, কিন্তু না, আসলে এই ভর্তা মানে হচ্ছে স্বামী বা পতি। সাধারণত দেখা যায়, বিশেষ করে আমাদের সমাজে, এক এক দেশের সমাজ ব্যবস্থা এক এক রকম, সাধারণত দেখা যায় আমাদের বাংলাদেশে যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীর ভরণ পোষণ করে। তো সেই জন্য যিনি ভরণ পোষণ করে তাকে বলা হয় ভর্তা। আর এই ভর্তা মানে হচ্ছে স্বামী। প্রতিষ্ঠা লাভ করেছে যে, এক কথায় আমরা তাকে বলবো লব্ধ প্রতিষ্ঠ। দেহের বয়স অনুযায়ী মনের বয়স না বাড়লে তাকে কি বলা যায়? তাকে বলা যায় হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। যিনি বিদ্যা লাভ করেছেন, তাকে এক কথায় প্রকাশ যখন আমরা করতে যাব, তখন তাকে কি বলবো? যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় প্রকাশ হিসেবে বলবো কৃতবিদ্যা। পরীক্ষায় কৃতবিদ্যাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে কৃতবিদ্যা।
এবং বিদুষী বানানটা আপনারা একটু লক্ষ্য রাখবেন, বিদ্বানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। আমি যখন আপনাদের মতো ক্লাসে ছিলাম অনেক সময় বিদুষী বানানটা আমি ভুল করতাম। নিজের ভুল স্বীকার করার মধ্যে ডিসক্রেডিট কিছু নাই, ভুল হতেই পারে, পরে এসে ঠিক করে নিয়েছি। বিদুষী বানানে অনেকেই, আমি যেটা করতাম দয়ের নিচে দীর্ঘকার দিতাম, কিন্তু আসলে দীর্ঘকার হবে না, হবে হ্রস্বকার। যা অবশ্যই ঘটবে, এটার এক কথায় প্রকাশ কি? ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে আসা প্রশ্ন। যা অবশ্যই ঘটবে এক কথায় প্রকাশ হচ্ছে অবশ্যম্ভাবী। বাক্য সংকোচন করো তো, গমন করে না যে, অর্থাৎ যে যায় না বা আগায় না, যে আগাতে পারে না, তাকে বলা হয় হচ্ছে নগ। অর্থাৎ যে গমন করতে পারে না বা যে চলতে পারে না, অর্থাৎ যার গতিশীলতা তুলনামূলক কম, তাকে আমরা এক কথায় প্রকাশ করব নগ। অব্যক্ত মধুর যে ধ্বনি, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো কলতান, না কলতান। অনেক মধুর ধ্বনি আছে যেটা ব্যক্ত করা যায় না, এটাকে আমরা এক কথায় বলবো কলতান। অনুভূত হচ্ছে এমন, এটা বোঝাতে কোনটি ব্যবহৃত হয়? আমরা মনে রাখবো প্রতীয়মান। যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে তাকে কি বলে? এটা শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছে তা না, অনেক ভার্সিটিতে এই ধরনের প্রশ্ন এসেছে। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে কি বলে? দেখো পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে যে যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে তাকে কি বলে? মনে রাখবা, যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলে প্রসিত পত্নীক, আর যে স্ত্রীর স্বামী বিদেশে থাকে তাকে বলে প্রসিত ভর্তৃকা। দেখছো দুইটা কিন্তু একটু কাছাকাছি, ভুল করার মতো। প্রশ্নটার মধ্যে কিন্তু ছোট্ট একটু প্যাচ লাগানো আছে, যে স্ত্রী প্রবাসে আছে, এটা হচ্ছে এটাই। আর যদি দেখো স্বামী প্রবাসে আছে, তখন সেটা হয়ে যাবে এই যে প্রসিত ভর্তৃকা। আকাশের ছায়াপথকে আমরা এক কথায় বলতে পারি ছায়া বিথি। বিথি বানানটা কিন্তু খেয়াল রাখতে হবে। উপরে উঠেছে যে, এক কথায় প্রকাশ কোনটি? উপরে উঠেছে যে এক কথায় হচ্ছে আরুলো। একটু কঠিন লাগছে শব্দটা, আমরা প্রথমবারের মতো হয়তো জানলাম, মনে রাখবো। দিনের আলো ও সন্ধ্যার যে মিলন, এক কথায় প্রকাশ কোনটি? আমরা সহজে মনে রাখবো গোধূলি। গোধূলি লগ্ন বলে না মানুষ, গোধূলি লগ্ন হচ্ছে একেবারে সন্ধ্যার ঠিক আগের মুহূর্ত, অর্থাৎ সামান্য সন্ধ্যাও থাকবে আবার দিনের আলোও থাকবে। বাহ, এত ভালো একটা এক কথায় প্রকাশ এসেছে। কি এসেছে? যে জীবনে বিবাহ করিবে না বলিয়া প্রতিজ্ঞা করিয়াছে। ওরে বাবা রে, এ ধরনের প্রতিজ্ঞা তো মানুষকে করতে দেখা যায় না। তো যাই হোক, তো এটার এক কথায় প্রকাশ কি? চিরকুমার। ঈষৎ উষ্ণ যা, তাকে এক কথায় আমরা কি বলতে পারি? এক কথায় বলতে পারি ডি নাম্বার হবে। হ্যাঁ, ডি নাম্বার হবে। অর্থাৎ সবগুলো ঈষৎ উষ্ণ, কবষ্ণ এবং কদুষ্ণ সবগুলো বোঝাতে ঈষৎ উষ্ণ বোঝানো হয়। খুবই সুন্দর একটা প্রশ্ন, যে নারীর বা রমণীর হাসি সুন্দর তাকে আমরা বলবো সুস্মিতা। একইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে নারীর হাসি পবিত্র তাকে কি বলা হয়? তাকে বলা হয় সুচিস্মিতা। অর্থাৎ যে নারীর হাসি পবিত্র তাকে বলা হয় সুচিস্মিতা। যা বলা হয়নি আমরা মনে রাখবো অনুক্ত, আর যা বলা হয়েছে তা হচ্ছে উক্ত। বুকে হেঁটে গমন করে যে, সহজে মনে রাখবো উরগ। এখন বুকে হেঁটে গমন করে যে, দেখবা প্রাণী জগতের অনেক প্রাণী আছে যারা বুকে হেঁটে বা বুকে ভর দিয়ে চলাচল করে, তাদেরকেই বোঝাতে উরগ শব্দটা ব্যবহৃত হয়। ঐশ্বর্যের যিনি অধিকারী, ঐশ্বর্যবান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক কথায় প্রকাশ। যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না, সেই এসএসসি লেভেল থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত কিন্তু এই এক কথায় প্রকাশটা এসেছে। আমরা মনে রাখবো, যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না তাকে বলা হয় বনস্পতি। বাঘের চামড়া এক কথায় প্রকাশ কি? বাঘের চামড়া, এটার এক কথায় প্রকাশ হচ্ছে কৃতি। আর হরিণের চামড়া হচ্ছে অজিন। এটা পরীক্ষা অনেকবার আসছে। হরিণের চামড়া অজিন আর বাঘের চামড়া হচ্ছে কৃতি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
ঘটিরাম শব্দের অর্থ হচ্ছে অকেজ। অলংকারের ধ্বনিকে এক কথায় বলে হচ্ছে সিঞ্জন। পরীক্ষা অনেকবার এসেছে, অলংকারের ধ্বনিকে কি বলে? সিঞ্জন। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, এটা আমরা দেখলাম ঢাকা ভার্সিটিতে একবার এসেছে, অবিমৃষ্যকারী। থ্যাংক ইউ। ঢাকা ভার্সিটি ব্যবসা শিক্ষা ইউনিটে 2022 শিক্ষাবর্ষে প্রশ্নটা এসেছে যে পা দিয়ে পান করে, যে পা দিয়ে যে পান করে, অনেক প্রাণী আছে পায়ে ধরে তারপরে মুখে খাবারটা দেয়, এদেরকে আমরা এক কথায় প্রকাশ যখন করব তাদেরকে বলবো পাদপ। চক্ষুর দ্বারা গৃহীত, এর এক কথায় প্রকাশিত রূপ কি? চক্ষুর দ্বারা গৃহীত যেটা, বা অর্থাৎ চোখের মাধ্যমে আমরা যেটা দেখি বা গ্রহণ করি, সেটাকে আমরা বলবো গোচর। মনে থাকবে, চক্ষুর দ্বারা গৃহীত গোচর। যিনি ন্যায়শাস্ত্র জানেন, একটু আগে আমরা প্রশ্নটা সলভ করলাম, নৈয়ায়িক। একইভাবে ন্যায়শাস্ত্রে যিনি সুপণ্ডিত তাকে বলবো ন্যায় বাগীশ। অশ্ব, রথ, হস্তি ও পদাতিক সৈন্যের সমাহারকে এক কথায় আমরা বলবো চতুরঙ্গ। সহজে মনে রাখবো, চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা নাটক, এবং অশ্ব, রথ, হস্তি, পদাতিক সৈন্যের সমাহার বলতে চতুরঙ্গ বোঝানো হয়। খুবই সুন্দর একটা এক কথায় প্রকাশ এসেছে, জ্যৈষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠের বিবাহকে এক কথায় কি বলে? এটা খুবই খারাপ কথা। বড় ভাই এখনো বিয়ে করেনি, ছোট ভাই যদি বিয়ে করার জন্য লাফায়, তাহলে সেই ছোট ভাইকে আমরা কি বলবো? সেই ছোট ভাই বলবো পরিবেদন। অর্থাৎ বড় ভাই বিবাহ করেননি কিন্তু ছোট ভাই বিবাহ করে ফেলেছেন, তখন তাকে এক কথায় প্রকাশ আমরা বলবো পরিবেদন। প্রাণ ওষ্ঠাগত হবার মতো অবস্থা এক কথায় প্রকাশ কি? লবে যান। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এক কথায় প্রকাশিত রূপ কি? ইতিহাস বেত্তা। এখান থেকে এক কথায় প্রকাশ আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ইতিহাস বিষয়ে জ্ঞান রাখেন যিনি, অনেক জ্ঞান, তাকে আমরা বলবো ঐতিহাসিক। মনে থাকবে। আর ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, তাকে বলে ইতিহাস বেত্তা। জীবনে অনেক কিছু যে দেখেছে, বহু দেখেছে, যে এক কথায় প্রকাশ হচ্ছে ভূয়দর্শী। এটা কিন্তু বিসিএস পরীক্ষা এসেছে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা। অনেক সময় দেখবা যে অনেক স্কুল কলেজে অনেক সময় অনেক প্রোগ্রাম হয়, প্রোগ্রামে অনেক সম্মানিত অতিথি থাকেন, ওনারা যখন আসেন আমরা সামনে এগিয়ে যেয়ে তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে দিই, এটাকে বাংলায় বলা হয় প্রত্যুদ গমন। এক হতে আরম্ভ করে এক কথায় কি? একাধিক ক্রমে। ক্রন্দশী শব্দটার অর্থ কি? আমরা মনে রাখবো আকাশ ও পৃথিবীর সমন্বিত রূপকে বাংলায় বলা হয় ক্রন্দশী। যা দমন করা যায় না, অদম্য। শকুনিবাদের সম্প্রসারিত রূপ কি? মোরগের ডাককে বলে শকুনিবাদ। জীবনে কল্পনা করে দেখছো? যদি তোমার এটা পড়া না থাকে, তুমি কিন্তু পরীক্ষার হলে যে উত্তর করতে পারবা না। যারা গ্রামে থাকো, ভোরবেলা দেখেছো যে মোরগ কিন্তু ডাক দেয়, এটাকে এক কথায় প্রকাশ শকুনিবাদ। অশ্ব বা ঘোড়া যে চালায়, অর্থাৎ অশ্বের যে গাড়ি, ঘোড়ার গাড়ি যে চালায়, তাকে এক কথায় প্রকাশ করে আমরা বলবো সাদি। উদর সম্পর্কিত এক কথায় প্রকাশ হচ্ছে ঔদরী। ঋণ দেয় যে, উত্তমর্ণ। মনে রাখতে হবে, ঋণ যিনি দিচ্ছেন তিনি হচ্ছে উত্তমর্ণ, আর ঋণ যিনি গ্রহণ করছেন তিনি হচ্ছে অধমর্ণ। মনে থাকবে, ঋণ যিনি দিচ্ছেন উত্তমর্ণ, আর ঋণ যিনি গ্রহণ করছেন অধমর্ণ। যা উদিত হয়নি, অনুদিত। জানা উচিত, অবশ্যই জ্ঞাতব্য। যে বাস্তু থেকে উৎখাত হয়েছে, এক কথায় উদ্বাস্তু। উপকারীর অপকার করেন যিনি, পরীক্ষায় এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। উপকারীর অপকার যিনি করেন তিনি হচ্ছেন কৃতজ্ঞ। আর পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উপকারীর উপকার স্বীকার করে না যে, সে হচ্ছে অকৃতজ্ঞ। আমাদের সমাজে দেখবা যে অকৃতজ্ঞ মানুষের অভাব নেই। এই অকৃতজ্ঞ বলতে কি বোঝায়? যিনি উপকারীর উপকার স্বীকার করেন না। আর এইটা তো আরো ডেঞ্জারাস, তুমি আমাকে উপকার করলে আমি তোমার অপকার করলাম, এর থেকে খারাপ এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। নিজেদের দ্বারা অর্জিত এক কথায় কি? সোপার্জিত।
দিন এবং রাতের সন্ধিক্ষণ আমরা একটু আগে দেখে এসেছি, সায়াহ্ন বা গোধূলি। যার উভয় হাত অর্থাৎ দুইটা হাত সমান চলে তাকে আমরা বলবো সব্যসাচী। অনেক মানুষ আছে দেখবো অলরাউন্ডার, অ্যাট দ্য সেম টাইম তারা অনেক কাজ করতে পারে, তাদেরকে বলা হয় সব্যসাচী। পরকে পালন করে যে, আমরা মনে রাখবো পরকে যে পালন করে সে হচ্ছে পরভৃৎ। এই যে, আর আমরা মনে রাখবো এটাও পাশাপাশি একই পরভৃৎ, হসন্তর জায়গায় যখন ত দিব তখন সেটা হয়ে যাবে ছোট্ট একটু মিস্টেক হয়ে গেল, এই পরভৃৎ এটা মানে হচ্ছে কোকিল, আর যখন হসন্ত দিব তখন সেটা হয়ে যাবে কাক। এই যে মনে থাকবে। এই মৃতের মতো অবস্থায় এক কথায় প্রকাশ কি? মুমূর্ষু। একটা পরীক্ষায় প্রশ্ন আসুক আর না আসুক, বানান কিন্তু মুমূর্ষু বানানটা অনেকবার পরীক্ষায় এসেছে, খুব সাবধান। মুমূর্ষু বানানে প্রথমে রস্যকার, পরে দীর্ঘকার, পরে রস্যকার, পরীক্ষায় অনেকবার আসছে, সুন্দর করে পড়ে যাবা। একটু আগে এটা বলেছি। 50 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? খুবই গুরুত্বপূর্ণ, খাতায় সুন্দর করে লিখে রাখবা। 25 বছর পূর্ণ হওয়াকে বলা হয় রজত জয়ন্তী, 50 বছর পূর্ণ হওয়াকে বলা হয় সুবর্ণ জয়ন্তী, 60 বছর পূর্ণ হওয়াকে বলা হয় হীরক জয়ন্তী, 75 বছর পূর্ণ হওয়াকে বলা হয় প্লাটিনাম জুবিলি বা প্লাটিনাম জয়ন্তী। নূপুরের ধ্বনি নিক্কণ, অলংকারের শব্দ সিঞ্জন, আমরা বলেছি। তো ভাইয়া আমরা দেখতে দেখতে দেখো এক কথায় প্রকাশ নামক এই যে একেবারে সহজ টপিক, এই সহজ টপিকটা আমরা শেষ করে ফেললাম। তো এই পুরো ক্লাসে আমরা কি দেখলাম? আমার মনে হয় এই টপিক থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা উত্তর করতে পারবো। কেন উত্তর করতে পারবো? আমরা সেই ক্লাস 6-7 থেকে কিন্তু এই টপিকটা পড়ে আসছি, ওইখান থেকে আসবে। জাস্ট তোমার কাজ হচ্ছে তোমার কাছে যে বইটা আছে, বইটা জাস্ট সুন্দর করে একটু পড়াটা শেষ করে নাও, এবং তারপরে এক কথায় প্রকাশের উপর ভিত্তি করে যে প্র্যাকটিসগুলো আছে বা প্রিভিয়াস যে কোশ্চেনগুলো বারবার এসেছে কোশ্চেনগুলো দেখতে থাকো, দেখবা এই টপিকের উপর ভিত্তি করে যে প্রশ্নে আসুক তুমি উত্তর করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সবার জন্য শুভকামনা থাকছে, এবং এই সহজ টপিক আরো সহজভাবে পড়ো এবং পড়ে সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।